স্বাগতম সবাইকে। পড়ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্য সমগ্র থেকে আলোয় ছায়ায় গল্পটি। একেই বলে লোনলিনেস, বুঝলে? অ্যাবসুলেট লোনলিনেস। একা থাকতে আপনার ভালো লাগে কি? কখনো লাগে, কখনো লাগে না। এনিওয়ে, আই হ্যাভ টু বিয়ার ইট। কেন? আপনার তো সবাই আছে। আছে নাকি? স্ত্রী, ছেলে মেয়ে, এমনকি মা অবধি। সেটা আছে, তবু কেউ নেই। আমি ব্যাপারটা বুঝতে পারছি না। বুঝবার দরকারই বা কি? একজনের ব্যক্তিগত প্রবলেম অন্য সব সময় বুঝতে পারেও না। প্রবলেমটা কি সর্ট আউট করা যায় না? যায়। পৃথিবীর সব প্রবলেমেরই সলিউশন আছে হয়তো। তাহলে সলিউশনটা খুঁজে পেলে প্রবলেমটা মিটে যাবে। মনে হচ্ছে সলিউশনটা আপনি জানেন। না জানলে নির্বাসন নিয়েছি কেন? এখানে কিভাবে সময় কাটে আপনার? বোর্ড হন না? বোরডমও আছে, তবে সকালবেলাটা চমৎকার। তখন বোর লাগে না বুঝি? না, সকালে বেড়াতে যাই, ফাঁকা জায়গা, বেড়ানোর পক্ষে চমৎকার। তারপর ফিরে এসে ছবি আঁকি, তখন জ্ঞান থাকে না। রোজ রোজ ছবি আমাকে বাঁচিয়ে রেখেছে। আগে বছরে 8-10টা আঁকতেন, এখনো তাই? না, এখন সংখ্যাটা অনেক বেড়েছে। বায়াররা কি এখানে আসে? খুব কম। আমার ছবি এজেন্টের মারফতে বেশি বিক্রি হয়। আজকাল এক্সিবিশন করেন না, না? না, ছবি বেশিরভাগই বিক্রি হয়ে যায়। এক্সিবিশনটা প্রাইমারি স্টেজে হতো। এখন ছবি জমে থাকে না তো। আপনার তো এখন প্রচণ্ড ডিমান্ড। হুজুগই ধরতে পারো। যারা কেনে তারা কি ছবি বোঝে? তা বটে, যারা আঁকে তারাও বোঝে না। সকালে তাহলে শুধু ছবি আঁকা? হ্যাঁ, সকালে আলোটা ভালো পাওয়া যায়, মেজাজটাও থাকে ভালো। দুপুরে ঘুমোন? না, ঘুমোনোর অভ্যাসটা কম। দুপুরে বই পড়ি। গল্পের বই? তাও, তবে ইতিহাস আর বিজ্ঞানী বেশি। এখানকার লোকজন দেখা করতে আসে না? আমি তো আনসোশাল, বেশি মিশি না কারো সঙ্গে। তবে 2-4 জনকে চিনি। কথা বলতে, আড্ডা মারতে আপনার ভালো লাগে না? না, আগে খুব আড্ডা দিতাম যখন বয়স কম ছিল। কফি হাউসে? কফি হাউস ছিল, বন্ধুদের মেজবাড়ি ছিল, বসন্ত কেবিন ছিল। সেসব দিনের কথা মনে হয় না? হয়, তবে খুব সুখ স্মৃতি নয়। তখনকার বন্ধুদের সঙ্গে যোগাযোগ নেই। ইচ্ছে করে যোগাযোগ রাখি না, কি হবে? আড্ডায় তো অনেক ভাব বিনিময় হয়। হয়তো হয়, তবে আড্ডায় বেশিরভাগই হয় লাইট কথাবার্তা। আমি ওটা আজকাল এনজয় করি না। বিকেলের দিকটায় বিষণ্ণ লাগে না? না, ভালোই লাগে। রাতে ছবি আঁকেন? না না, কোনোদিনই আঁকতাম না। এখানে ভীষণ লোডশেডিং, কারেন্ট থাকলেও ভোল্টেজ খুব কম। রাতে কোনো কাজই করা যায় না। এখানে বাধ্যতামূলক হলো আর্লি টু বেড। এত বড় বাড়ি নিয়ে থাকেন, গা ছমছম করে না? কেন করবে? আমার তো ভূতের ভয় নেই, চোর ডাকাতের ভয় তাও নেই। কি নেবে? ভ্যালুয়েবলস তো কিছু থাকে না। ছবি তো নিতে পারে। এখানকার চোর ডাকাতেরা ততদূর শিক্ষিত নয় যে ছবি চুরি করবে। ছবির বাজার দরও তারা জানে না। তবু তারা আছে তো। তা আছে শুনেছি, এ বাড়িতে এখনো হানা দেয়নি। ছবি এঁকে যে আপনি প্রভূত টাকা উপার্জন করেন, এটা কি তারা জানে না? তা আমি বলতে পারবো না। ছবি এঁকে টাকা রোজগার করার ব্যাপারটা শিক্ষিত সমাজের লোকে জানে। এরা ততটা ওয়াকিবহাল নয় বোধহয়। নগদ টাকা আমি অবশ্য বাড়িতে রাখি না। সে তো বটেই। কলকাতায় যখন ছিলেন তখন বেশ কিছু ছাত্রছাত্রী আপনার কাছে আঁকা শিখতে আসতো। হ্যাঁ, শেখাতে আমার ভালোও লাগে। এখানে কি কেউ শেখে? তেমন নয়। ছবি নিয়ে কে মাথা ঘামায় বলো? 1-8 জন আসে। আপনি শেখান? এখানে যারা শিখতে আসে তাদের হাত খুবই কাঁচা। শুধু ড্রয়িং শেখাই, কিন্তু সেটাও খুব ভালো নিতে পারে না। আপনি এখানে আর কি করেন? সন্ধ্যের পর মদ খাই, ওটা নিয়মিত। আর বিশেষ কিছু করি বলে তো মনে পড়ছে না। এবার আপনাকে একটা অস্বস্তিকর প্রশ্ন করব। রাগ করবেন না তো? আরে না, রাগের কি আছে? আপনার বয়স বোধহয় 47।
ওটা সার্টিফিকেট এজ, আসলে 49। যাই হোক, আপনার একটা সেক্স লাইফ থাকার কথা। ও, রাগ করলেন? আরে না, কথাটা হলো প্রয়োজনীয় আবিষ্কারের জননী। তার মানে মাঝে মাঝে মেয়ে ছেলে চলে আসে। চলে আসে? আই ডোন্ট ফোর্স দেম, টাকা অফার করি। চলে আসে কথাটার অর্থ বুঝতে পারলাম না। আমার একজন হেল্পার আছে, অড জবম্যান। এ ব্যাপারে সেই সাহায্য করেছিল। অনেক মেয়ে আসে নাকি? না না, একজনই। স্থানীয় একজন গরিব মেয়ে, স্বামী নেয় না। একজনই? হ্যাঁ, কিন্তু বেশি নয়, সপ্তাহে একদিন বা বড়জোর 2 দিন। আপনি কি আবার বিয়ে করার কথা ভাবেন? পাগল নাকি? এরকমই তাহলে কাটিয়ে দেবেন। দেখা যাক কোথা থেকে কবে কি হবে তা নিয়ে ভেবে কি করব। কলকাতায় একটা গুজব রটেছে যে আপনি এখানে এসে একটা স্পিরিচুয়াল লাইফ কাটাচ্ছেন, ধর্মকর্ম নিয়ে মেতে আছেন। মানুষের অনুপস্থিতিতে কত কথাই তো রটে। আপনি বরাবর নাস্তিক ছিলেন, এখনো তাই? নয় কেন? আমার নাস্তিক্য ভাঙার মতো কিছু তো ঘটেনি। অনেক সময় নির্জনে একা বাস করতে করতে ঈশ্বর চিন্তাও আসতে পারে তো। না, আমার মনে হয় না ঈশ্বর চিন্তা ওরকম অকারণে আসে। আমার ঈশ্বরকে দরকার হয় না। রং রেখা আর পৃথিবীর রূপ, এসবই আমার ঈশ্বর। সে তো বটেই। আপনার এত যে দেশজোড়া খ্যাতি, এত টাকা, এগুলো তো আপনি ভোগও করেন না। এখানে তো দেখছি স্পার্টান লাইফ লিড করছেন। ফ্রিজ বা টিভি আছে কি? পাগল, ওসব দিয়ে কি হবে? একা মানুষ, ফ্রিজ দিয়ে কি করব? মদ খাওয়ার বরফ আমার চাকর বানটা এনে দেয়। অবশ্য কিউব নয়, চাঙড়, ওতেই হয়ে যায়। সিনেমা টিনেমা দেখতে ইচ্ছে করে না? কোনোদিনই করতো না। সিনেমা আমি খুব কমই দেখেছি, এখন তো আরও ইচ্ছে করে না। আপনার বাগান করার শখ নেই? সামনের বাগানটা তো দেখছি আগাছায় ভর্তি। ওটাই তো আমার ভালো লাগে। তোমাদের কাছে আগাছা হতে পারে, আমার কাছে নয়। সাজানো বাগানের চেয়ে ওই ওয়াইল্ডনেস এবং এই হ্যাপাজার্ড গাছগাছালি আমার বেশি প্রিয়। ওটা অ্যাটিটিউডের উপর নির্ভর করে। তাই দেখছি আপনার রং তুলি ক্যানভাস সব কলকাতা থেকেই আসে। হ্যাঁ, আমার এজেন্ট দিয়ে যায়। আমি অবশ্য আজকাল বিদেশ থেকেই রং আনাই। এখানকার রঙের কোয়ালিটি আমার পছন্দ নয়। হ্যাঁ, অ্যান্ড ইউ ক্যান অ্যাফোর্ড দ্যাট। বাড়ির খবর টবর পান? বিশেষ নয়, মা বোধহয় তাড়না করে, তাই মাঝে মাঝে আমার মেয়েরা চিঠি লেখে, পোস্ট কার্ডে। আপনি জবাব দেন? 1 লাইন 2 লাইনে দিই, আমি ভালো আছি। এই খবরটা না পেলে মা হয়তো চলেই আসবে খবর নিতে। মায়েদের তো জানো। আপনি কি মাকে একটু মিস করেন? না, মিস করি বলাটা বাড়াবাড়ি, তবে একটু মায়ের কথায় যা মনে হয়। আপনি নিশ্চয়ই পরিবারকে টাকা পাঠান? তা পাঠাবো না, পাঠাতেও হয় না। আমার স্ত্রীর আর আমার জয়েন্ট অ্যাকাউন্টে জমা হয়ে যায়। ছবির টাকা ছাড়াও আমার স্ত্রীর চাকরির রোজগার আছে, সুতরাং বুঝতেই পারছো। হ্যাঁ, আমি জানি। দে আর ভেরি ওয়েল অফ। ওদের বড়লোকই বলতে পারো তুমি। বেহালায় অত বড় বাড়ি গাড়ি, অল সর্টস অফ স্ট্যাটাস সিম্বলস। মেয়েদের বা ছেলেকে মিস করেন না? না, সবাই তো বড়ই হয়ে গেছে। দে আর বিজি উইথ দেয়ার স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার্স। বৌদির কি অ্যাটিটিউড আপনার প্রতি? ভেরি কোল্ড, ভেরি প্যাসিভ, যেমনটা ছিল। উনি আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেননি? হ্যাঁ, 2 বছর আগে আমার এক শালাকে পাঠিয়েছিল। সে মিনমিন করে কি যেন বলছিল। সব সংসারে অশান্তি হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে খিটিমিটি হতেই পারে। আপনি তাকে পাত্তা দিলেন না তো? পাত্তা দেওয়ার মতো ব্যক্তিত্ববান সে নয়। কি বললেন তাকে? বললাম বাড়ি যাও, দুনিয়াটা গোলগাপ্পা নয়, সবকিছু বুঝবার মতো মাথাও তোমার নেই। ভাগিয়ে দিলাম। বৌদি কি চিঠিপত্র কিছু দেননি কখনো? না। শি ইজ অলসো আ হার্ড নাট টু ক্র্যাক। আপনি কি তাকে আর পছন্দ করেন না? কোনোদিনই করিনি। অথচ সবাই জানে আপনাদের লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ ব্যাপারটাই একটা ধাপ্পা। কেন? প্রেম করে যেসব বিয়ে হয় সেই প্রেমগুলো বেশিরভাগই স্কিন ডিপ। আই নেভার লাভড হার। সাময়িক একটা মোহ আর জেদ থেকে বিয়েটা হয়েছিল। এনিওয়ে, শি হ্যাজ নাথিং টু ল্যামেন্ট ফর।
বেশ কয়েক বছর বিবাহিত জীবন যাপন করেছি। নাও আই ওয়ান্ট মাই ফ্রিডম। এটাই কি সেই ফ্রিডম? একরকম ফ্রিডমই, অন্তত বন্ডের তো নই। এমন তো হতে পারে যে আপনি একদিন অনুতপ্ত হয়ে ফিরে যাবেন। তা যাব না। যেতাম যদি মান অভিমান থেকে চলে আসতাম। এটা অমন হালকা পলকা ব্যাপার নয়। আমি স্ত্রীর সঙ্গ কখনোই উপভোগ করিনি। কোনো টানও নেই তার প্রতি, ছেলে মেয়েদের প্রতিও নেই। আই নেভার ওয়াজ এ গুড ফাদার। তবে ছেলেমেয়েরা ভালো থাকুক সেটা অবশ্য চাই। আপনি কি তাহলে এখানে বেশ ভালো আছেন? দেখতেই তো পাচ্ছ, কিছু খারাপ নেই। ভালো থাকাটা নির্ভর করে কতগুলো ফ্যাক্টরের উপর। ভালো স্বাস্থ্য, ভালো অ্যাটিটিউড, স্যাটিসফ্যাক্টরি কাজ। অ্যান্ড সেক্স, অলসো সেক্স। আর কিছু নয়। ধরুন গুড কোম্পানি। কোম্পানি ছাড়াও চলে, ওটা অ্যাটিটিউডের উপর নির্ভর করে। তাহলে কি বলবো আপনি এখনই প্রকৃতপক্ষে জীবনকে উপভোগ করছেন? না, তা বললে মিথ্যে বলা হবে। জীবনকে আমি কি আগে উপভোগ করিনি কখনো কখনো? ভালো একটা ছবি আঁকলে, ভালো একটা গান শুনলে, সুন্দর দৃশ্য দেখলে আমি বেঁচে থাকাটাকে সার্থক বলেই তো ভেবেছি বহুবার। মনে আছে, প্যারিসে আমি প্রথমে গিয়ে টানা 15 দিন লুভ মিউজিয়ামে ঘুরে বেরিয়েছি। কেমন যেন স্টান্ড অ্যান্ড হিপটোনাইজড, সেটাও তো উপভোগ। আর এখনও তাই, মাঝে মাঝে উপভোগ করি। আপনি গানের কথা বললেন, আপনার কি টেপ রেকর্ডার আছে? না, ক্যাসেট বাজিয়ে গান শুনতে ইচ্ছে করে না। তাহলে গানটা আর উপভোগ করেন না? তোমাকে একটা আশ্চর্য কথা বলবো? বলুন না, শুনতেই আসা। তুমি হয়তো ঠিক বিশ্বাস করবে না, কিন্তু ব্যাপারটা সত্যি। বলুন শুনি। বিশ্বাস করব না এমন গ্যারান্টি কে দিতে পারে? এ জায়গাটা তো দেখছো ভীষণ নির্জন। হ্যাঁ, এখানে দিনে দুপুরে ঝিঝির শব্দ শোনা যায়। সারাদিনে হয়তো একটাও মানুষের গলার স্বর কানে আসে না। এই যে নির্জনতা, মাঝে মাঝে এর শব্দহীনতা আমাকে অভিভূত করে ফেলে। বুঝতে পারছি। মাঝে মাঝে কি হয় জানো? গভীর নিস্তব্ধতায় ডুবে চুপ করে বসে থাকতে থাকতে আমার মনে হয় এই নিস্তব্ধতার ভিতরে যেন একটা সুর লয় খেলা করছে। খুব গভীরে যেন একটা অশ্রুত সঙ্গীত। এ ঠিক বোঝানো যায় না, কানে শোনার জিনিস নয়, কিন্তু অনুভূতিতে যেন ধরা দেয়। এরকম কি প্রায়ই হয়? না না, খুব কম হয়, অনেক দিন বাদে বাদে। এরকমটা কিন্তু হতেই পারে, বড় বড় ওস্তাদের নাকি হয়। আমি ওস্তাদ নই, গান তো আমার সাধনা নয়। তা হোক, আপনি তো সূক্ষ্ম অনুভূতির মানুষ, ধ্যানস্থ মানুষ। ওটা বাড়াবাড়ি হয়ে গেল। ওরকম কমপ্লিমেন্ট আমার পাওনা নয় কিন্তু। এটা কমপ্লিমেন্ট নয়, এটা এক্সপ্লেনেশন মাত্র। থ্যাংক ইউ। এখন আপনি কি বিষয় নিয়ে ছবি আঁকছেন? প্রধানত এই জায়গাটা নিয়ে। পাখি, ফুল, কীটপতঙ্গ নিয়েও আঁকি, আবার ভীষণ থেকেও আঁকি। একদিন স্বপ্নে একটা জাহাজ দেখলাম, কালো সমুদ্রের উপর ভাসছে। অদ্ভুত জাহাজ, বিশাল উঁচু, বিরাট বড়। সেই জাহাজটা বড় ক্যানভাসে প্রায় 1 মাস ধরে আঁকলাম, কিন্তু মনের মতো হলো না। ছবিটা কি আছে? না, বিক্রি হয়ে গেছে। আপনি আগে আপনার ছবিগুলোর ফটো তুলে রাখতেন, আজকাল রাখেন না? না, কি হবে রেখে? মনে হয় আমার এজেন্ট রাখে। একটা রেকর্ড থাকা ভালো। কম বয়সে আমারও তাই মনে হতো। এখন আর মায়া নেই যে। আঁকি, বিক্রি করি, তারপর ভুলে যাই। আপনি একসময় ক্রিটিকদের ওপর খুব খাপ্পা ছিলেন। একবার একজন আর্ট ক্রিটিককে মারধরও করেছিলেন। তার নাম নবদাস, মনে আছে? খুব আছে। তখন খুব রিয়াকশন হতো। আজকাল হয় না। হবে কি করে? আমার এখানে পত্রপত্রিকা আসে না, এলেও পড়ি না, যার যা খুশি লিখুক। পড়েন না বলে কি রিয়াক্ট করেন না? পড়লে করতেন? না না, পড়লেও করতাম না। আসলে কি জানো, আমি আজ বুঝেছি, আর্ট ক্রিটিকরা ছবি কিচ্ছু বোঝে না। তার চেয়েও মারাত্মক কথা, আর্টিস্ট নিজেও বোঝে না। এই সাংঘাতিক সত্যটা বুঝতে পারার পর আমি সংযত হয়ে গেছি। সমজদাররা কি একথা মানবেন? আপনি সর্বজিৎ সরকার, কত নাম ডাক আপনার। ওসবও খুব ফুকো ব্যাপার। আর্টের জগতে একটা মস্ত ফাঁকিবাজি আছে। আপনি সেটা জেনেও তাহলে আঁকেন কেন? আঁকার নেশায়। কিছু তো করছি, ড্রয়িং জানি, তুলি চালাতে পারি।
রং বুঝি, প্যাটার্ন বুঝি, এগুলো নিয়ে একটা খেলা। ছবির কোনো ফিলোসফি নেই বলছেন? সচেতনভাবে নেই, তবে কেউ কোনো অর্থ বার করে নিতে পারলে ভালোই। এটা তো সাংঘাতিক কথা, খুব সাংঘাতিক কথা, তবু অনেকটাই সত্যি। তবে একটা কথা আছে। কি কথা? একজন জাত আর্টিস্ট যাই একক ছবিটার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য থাকবেই, থাকবে সূক্ষ্ম সিমেট্রিক্যাল নকশা, থাকবে কিছু অনুভূতিও, সবটা ফেলে দেওয়া যাবে না। পিকাসো অনেক অর্থহীন আবোল তাবোল ছবি এঁকেছেন, কিন্তু তার মধ্যেও দেখবে কিছু একটা আছে। যেটা আছে সেটাকে সেই আর্টিস্টও বুঝিয়ে দিতে পারবে না। বাহ, এই তো অ্যাপ্রিসিয়েটও করছেন দেখছি। স্ববিরোধী কথা বললাম নাকি সবর? একটু কনফ্লিক্টিং, কিন্তু আর্ট জিনিসটা বোধহয় ওরকমই, কিছু নেই, না থেকেও আছে। চা খাবে? না, আমি চা খাই না। তাও তো বটে, তোমার তো কোনো নেশাই নেই, ভুলে গিয়েছিলাম। আপনি ইচ্ছে করলে খেতে পারেন। না, এখন বেলা 11টা বাজে, এ সময়ে চা খাই না। আমি আপনার আঁকার বাধা সৃষ্টি করছি না তো? না, আজ রবিবার, রবিবার আমি ছুটি নিই। আপনার তো রোজই ছুটি। হ্যাঁ, সেজন্যই একটা দিন একটু আলাদা ছুটির মেজাজ তৈরি করে নিতে হয়। এবার আসল কথাটা কি বলবে? আসল কথা? আবার আসল কথা কি? সর্বজিৎ হাসল, বলল, সবর, তুমি একজন অতি ধূর্ত পুলিশ অফিসার। শুধু আর্ট নিয়ে আলোচনা করতে কলকাতা থেকে এত দূর আসনি, আমি জানি। সবর মৃদু হেসে বলল, আমি সমজদার না হলেও আর্ট নিয়ে আমার কিছু নাড়াচাড়া করার অভ্যাস আছে। জানি, তোমার আর্ট নিয়ে নাড়াচাড়াও বোধহয় ক্রাইম ডিটেকশনের জন্যই। তাই নাকি? তুমি একবার বলেছিলে একটা কার যেন ছবি দেখে তুমি একটা মার্ডার কেস সলভ করেছিলে। ঠিক তা নয়, তবে সামটাইমস ইট হেল্পস। তুমি আমাকে কোনো ক্রাইমের জন্য ধরতে আসোনি তো সবর? আরে না, কি যে বলেন! স্ত্রী আর পরিবার ছেড়ে চলে আসা ছাড়া আমার আর তেমন কোনো অপরাধ নেইও। তবে হ্যাঁ, নবদাসকে মেরেছিলাম, সেটাও একটা ক্রিমিনাল অ্যাক্ট বটে। তবে নব পুলিশে যায়নি, আমি ওর কাছে ক্ষমাও চেয়েছিলাম। সবই জানি। তাহলে এবার আসল কথাটা বলে ফেলো। আচ্ছা, আপনি কি আজকাল নুড আঁকেন? নুড? তা আঁকি বোধহয় মাঝে মাঝে। কেন? ইদানিং কি আপনি পরপর বেশ কয়েকটা নুড এঁকেছেন? উহু, নুড খুব কম আঁকি, ভীষণ রেয়ার। হঠাৎ নুড নিয়ে কথা উঠছে কেন? আপনি যদি কিছু মনে না করেন এবং প্রশ্নটার জন্য আমার নির্লজ্জতাকে ক্ষমা করেন, তাহলে একটা প্রশ্ন করতে পারি কি? আরে ফর্মালিটি ছেড়ে প্রশ্নটা করেই ফেলো। আমি খোলামেলা মানুষ, নাথিং টু হাইড। একটু আগে তো আমার সেক্স লাইফ নিয়েও প্রশ্ন করেছো, কিছু মনে করেছি কি? এটা একটু পার্সোনাল। গো এহেড। আপনি কখনো আপনার স্ত্রীর নুড এঁকেছেন কি? এই কথা? হা হা। হ্যাঁ, বিয়ের পর একবার এঁকেছিলাম, খুব ছোট করে। আপনার স্ত্রী আপত্তি করেননি? আরে না, ওর কয়েকটা পোর্ট্রেট এঁকেছিলাম। তারপর উনি নিজেই একদিন বললেন উনি আমার নুড মডেল হতে চান। ব্যাপারটা কি জানো, তখন ইলা নামে একটি মেয়ে আমার মডেল হতো। শি ওয়াজ কোয়াইট অ্যাট্রাকটিভ। সম্ভবত আমার স্ত্রী ওর সম্পর্কে একটু জেলাস ছিলেন, তাই ওকে সরিয়ে নিজে মডেল হতে চেয়েছিলেন। তার ফল কি হয়েছিল? খুব খারাপ। যখন আমার স্ত্রীকে মডেল করে নুড ছবিটা আঁকলাম, তখন উনি বেঁকে বসলেন। ও ছবি বিক্রি করা চলবে না, এক্সিবিট হিসেবেও দেওয়া যাবে না। দ্য সেন্টিমেন্ট ওয়াজ কোয়াইট লজিক্যাল। সেই ছবিটার শেষ অবধি কি হলো? ফেসটা বদলে দিতে হলো। এরকম ঘটনা আর কখনো ঘটেনি? না, ইনফ্যাক্ট বিয়ের 1 বছর পর থেকে আমি আমার স্ত্রীর কোনো ছবিই আঁকিনি। নুডের প্রশ্ন তো ওঠেই না। কিন্তু কেন এই প্রশ্ন করছো জানতে পারি কি সবর? আপনার 2 মেয়ে এবং 1 ছেলে। মেয়েরা এখন একজন যুবতী এবং একজন কিশোরী, ঠিক তো? হ্যাঁ। কোনো বাপের পক্ষে তার নিজের যুবতী বা কিশোরী মেয়ের নুড আঁকা কি সম্ভব বলে আপনার মনে হয়? এ প্রশ্ন কেন করছো জানি না, তবে অনেক আর্টিস্টের ওসব সংস্কার থাকে না। কিন্তু আমার কথা যদি বলো তাহলে বলবো, আমার ওরকম রুচি কখনো হয়নি, হবেও না। আপনার মুখ থেকে এ কথাটা শুনবার জন্যই আসা। আপনাকে নিয়ে কলকাতায় এখন একটা বিচ্ছিরি কন্ট্রোভার্সি চলছে। কি ব্যাপার খুলে বলতে পারো?
রামপ্রসাদ সিংহানিয়া নামে একজন বড় আর্ট কালেক্টর আছে, জানেন? চিনি না, আজকাল আর্ট কালেক্টরের অভাব কি। রামপ্রসাদ সিংহানিয়া তার কালেকশন অফ আর্টসের একটা এক্সিবিশন দিয়েছেন। ও, তা হবে। সিংহানিয়ার এই এক্সিবিশনে প্রায় ৮০টা ছবি ডিসপ্লে করা হয়েছে, তার মধ্যে ৩০খানাই আপনার। বলো কি, একজনের কাছে আমার এত ছবি? লোকটা শুধু কালেক্টরই নয়, ছবির ব্যবসাও তার আছে। হ্যাঁ, ছবি তো এখন ব্যবসারই জিনিস। আপনার এই ৩০খানা ছবির মধ্যে অন্তত ১০টা ছবি নিয়ে একটা সিরিজ রয়েছে। সিরিজটার নাম মেনি ফেসেস অফ ইভ। যদ্দূর মনে পড়ে এরকম কোনো সিরিজ আমি আঁকিনি। ভালো করে ভেবে দেখুন। ফটো রেকর্ড না রাখলেও আমার মেমোরি খুব ভালো। আর ছবির টাইটেলের একটা বাঁধা লিস্ট আমার ডায়েরিতে লেখা থাকে, ফর রেফারেন্স। কারণ বুঝতেই পারছো, ছবি একটা হাইলি কমার্শিয়াল কমোডিটি। বুঝতে পারছি। তাহলে মেনি ফেসেস অব ইভ নামে কোনো সিরিজ আপনি আঁকেননি? না। এই সিরিজেই কি নুড ছবিগুলো রয়েছে? হ্যাঁ, শুধু নুড ছবিই নয়, ছবিগুলো আপনার স্ত্রী এবং মেয়েদের নিয়ে আঁকা। মাই গড, এ তো সাংঘাতিক কথা। কতটা সাংঘাতিক তা আপনি এখানে বসে ঠিক অনুমান করতে পারবেন না। তাই নাকি? ছবিগুলো কি খুব অবসিন? খুব, যাকে রগরগে বলা যায় তাই। সিংহানিয়াকে তোমরা অ্যারেস্ট করছো না কেন? সেটা পরে হবে, আপনি ছবিগুলো আইডেন্টিফাই করার পর। কিন্তু দ্য ড্যামেজ ইজ অলরেডি ডান। লোকটা তো ক্রিমিনাল দেখছি। সেটা তো হতেই পারে, কিন্তু এর ফলে আপনার স্ত্রী এবং মেয়েদের সামাজিক মর্যাদা ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনার স্ত্রী একটা কো এডুকেশন কলেজের অধ্যাপিকা, তিনি কলেজে যেতে পারছেন না। আপনার বড় মেয়ে কলেজে পড়ে, ছোটটি স্কুলে। তারা স্কুল কলেজ তো দূরের কথা, রাস্তাতেই বেরোতে পারছে না। ছবিগুলো অতটা পাবলিসিটি পেল কিভাবে? সিংহানিয়ার ছবিগুলো ডিসপ্লে করার পরই পত্রপত্রিকায় ছবিগুলো নিয়ে আলোচনা হতে থাকে। অনেক কাগজেই ওই সিরিজটার ফটোগ্রাফ ছাপা হয়েছে। ক্রিটিকদের অনেকেই আপনার স্ত্রী ও মেয়েদের চেনে। তারাই প্রথম পয়েন্ট আউট করে যে সর্বজিতের ইভ আসলে তার স্ত্রী এবং ২ মেয়ে। নাও আই এম ভেরি অ্যাংরি সবর। সিংহানিয়াকে একটা শিক্ষা দেয়া দরকার। উত্তেজিত হবেন না, আগে শুনুন। আপনার স্ত্রী প্রথমে ছবিগুলো কিনে নেওয়ার চেষ্টা করেছিলেন, সিংহানিয়া বিক্রি করেনি। কারণ এই এক্সিবিশনের কোনো ছবি বিক্রির জন্য ছিল না। সিংহানিয়া ক্রিমিনাল কিনা সেটা পরে দেখা যাবে। কিন্তু পরিস্থিতি খুব জটিল। ক্রিটিকরা আপনার সম্পর্কে কাগজে বিষোদ্গার করেছে। আপনার রুচি, বিকৃত যৌনতা, প্রতিহিংসা প্রবণতা এবং অপ্রতিকস্থতার কথা তারা তীক্ষ্ণ ভাষায় লিখেছে। আমি তো তা জানি না। জানতে পারলে এক্সিবিশনটা ইনজেকশন দিয়ে বন্ধ করে দিতাম। সেটা করা হয়েছে। আপনার স্ত্রী লিগ্যাল অ্যাকশন নিয়েছেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আপনার স্ত্রী মনে করেন নিজের পরিবারের ওপর প্রতিহিংসা পরায়ণ হয়েই আপনি এই কাজ করেছেন। আপনার মেয়েরা এই ঘটনার পর প্রচণ্ড কান্নাকাটি করেছে। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মানহানির মামলা আনছেন, সেই সঙ্গে হয়তো ডিভোর্সের মামলাও। ছবিগুলো যে আমার আঁকা নয়, এটা তাদের বোঝা উচিত ছিল। আমার আঁকার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আমরা সেই অ্যাঙ্গেলটাও দেখেছি। কি দেখলে? কলকাতায় কোনো ছবি বিশেষজ্ঞ অর্থাৎ পেশাদার বিশেষজ্ঞ নেই। আমরা তাই ক্রিটিক এবং অন্যান্য আর্টিস্টদের মতামত নেই। তারা প্রত্যেকেই বলেছেন ছবিগুলো সর্বজিৎ সরকারেরই আঁকা। অর্থাৎ আপনি যে ক্যারেক্টারিস্টিক্সের কথা বলছিলেন তা সবগুলোতেই আছে। নবদাস একটি বিখ্যাত ইংরেজি কাগজে লিখেছে, সর্বজিৎ সরকার চিরকালই যৌন বিকারের শিকার। সে তার বউ আর মেয়েদের বাজারে নামিয়ে দূষিত আনন্দ পাচ্ছে। এটা তার মতো নিম্নরুচির মানুষের পক্ষে নিতান্তই স্বাভাবিক ব্যাপার। ব্যাপারটা তাহলে জটিল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বেশ জটিল, নইলে আমাকে এতদূর আসতে হতো না। এটা কি তোমার অফিসিয়াল ভিজিট না ব্যক্তিগত? ব্যক্তিগত। এটা সেই অর্থে পুলিশ কেস নয়। আমার একটা সন্দেহ ছিল ছবিগুলো নকল। কেন সন্দেহ হলো? আমি আপনাকে দীর্ঘদিন চিনি বলে। তুমি কি বিশ্বাস করো যে এ কাজ আমার দ্বারা সম্ভব নয়? মানুষের পক্ষে সবই সম্ভব, তবু আমি আপনার কথা বিশ্বাস করছি। এখন বলুন তো, এ কাজ কে করতে পারে এবং কেন? কি করে বলবো বলো তো? আমার কেমন শত্রু থাকতে পারে? আমি রকচটা মানুষ ছিলাম ঠিকই,
কিন্তু কারো কোনো গর্হিত ক্ষতি করেছি বলে তো মনে পড়ে না। আরও একটা কথা, বলো। অন্তত 4টি ছবিতে ইভের সঙ্গে আদমকেও দেখা গেছে। কে জানেন? না, বলো। একজন আপনার বন্ধু সুধাময় ঘোষ। সে কি? 2টো ছবিতে সুধাময় ঘোষ এবং আপনার স্ত্রীকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে আঁকা হয়েছে। আর আপনার 2 মেয়ের সঙ্গে আরও 2টি আদমকে আমরা পাচ্ছি। একজন আপনার বড় মেয়ের বন্ধু বান্টু সিং, অন্যজন ছোট মেয়ের বন্ধু ডেভিড। এদের তো আমি চিনিই না। আপনি না চিনলেও যে এঁকেছে সে চেনে। এটা কি একটা ষড়যন্ত্র বলে তোমার মনে হয় সবর? সে তো বটেই। সিংহানিয়াকে তোমরা ক্রস করনি? করেছি। সে পরিষ্কার বলেছে আপনার এজেন্টের মাধ্যমে সে ছবি কিনেছে। আপনাকে ব্যক্তিগতভাবে সে চেনে না। আমার এজেন্ট কি বলে? আপনার এজেন্ট রতন শেঠ হার্টের ট্রিটমেন্ট করতে আমেরিকায় গেছে। তার ছেলেরা বলছে ছবিগুলো অরিজিনাল। বলল? হ্যাঁ, তারা বলছে এখান থেকেই তারা প্যাক করে ছবিগুলো প্রায় 6 মাস আগে নিয়ে যায়। ব্যাপারটা যে আমি কিছুই বুঝতে পারছি না। মুশকিল হলো শুধু ওই ইভ সিরিজের ছবিগুলির জন্য আপনার পাওনা 10 লাখ টাকা তারা ব্যাংকে আপনার অ্যাকাউন্টে জমাও দিয়েছে। টাকা জমা দেওয়াটা বড় কথা নয়, প্রমাণও নয়। ওরা সবসময় আমার ছবি নিয়ে যায় এবং বিভিন্ন সময় ব্যাংকে টাকা জমা করে। সেটা ঠিক কথা। আমি জানতে চাই ওরা কি মিথ্যে কথা বলছে? হ্যাঁ সবর, এটা একটা চক্রান্ত। তা তো বুঝলাম, কিন্তু আপনি সোনার ডিম পাড়া হাঁস, অন্তত ওদের কাছে। আপনাকে ফাঁসিয়ে ওদের লাভ কি? ওরা আর কারো কাছে টাকা খেয়ে এটা করছে না। আমার তা মনে হয় না। তোমার কি মনে হয়? আপনার ছবি ট্রান্সপোর্ট করার সময় বা এজেন্টের গোডাউনে বা কোথাও ছবিগুলো সুইচ করা হয়েছে। মাই গড! কারণ আপনার এজেন্ট বা সিংহানিয়া কেউ খুব একটা মিথ্যে কথা বলছে বলে মনে হয় না। আপনি চক্রান্ত বলে সন্দেহ করছেন। আমিও তাই করি। আপনি কবে কলকাতা যেতে পারবেন? যাওয়া তো ইমিডিয়েটলি দরকার সবর। মেক ইট টুডে অর টুমরো। গিয়ে কি করতে হবে বলো তো? একটা প্রেস কনফারেন্স ডাকুন। ছবিগুলো যে আপনার নয় তা স্ট্রংলি বলুন। ছবিগুলো আমি দেখতে চাই। সেটা অ্যারেঞ্জ করা যাবে। আমি আপনার জন্য ছবিগুলোর ফটো প্রিন্ট নিয়ে এসেছি, দেখুন। সর্বজিৎ দেখল 12x8 ইঞ্চির পরিষ্কার রঙিন প্রিন্ট। কোনো সন্দেহ নেই যে ছবিগুলো যে এঁকেছে সে সর্বজিতের আঁকার শৈলী জানে। অতিশয় নিপুণ এই চাতুরি সে নিজে ছাড়া আর কারো পক্ষে ধরা সম্ভব নয়। 2টো ছবিতে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সুধাময় এবং তার স্ত্রী ইরা আলিঙ্গনাবদ্ধ হয়ে আছে। নিজের 2 মেয়ে নীনা আর টিনার ছবিগুলোর দিকে চেয়ে লজ্জায় ঘেন্নায় গা রি রি করছিল সর্বজিতের। এক আধবার চোখ বুলিয়েই সে ছবিগুলি সবর দাশগুপ্তকে ফেরত দিল। ছবিগুলো কেমন দেখলেন? কেমন আর দেখব, নকল। কলকাতার কিছু কাগজ কিন্তু ব্যক্তিগত অ্যাঙ্গেলটা অ্যাভয়েড করে ছবিগুলোর খুব প্রশংসাও করেছে। তাই নাকি? কিছু মনে করবেন না। আপনার স্ত্রীর এখন বয়স কত? হিসেব মতো 38। শি লুকস ইয়ং। হ্যাঁ, শি হ্যাজ গুড লুকস। সুধাময় ঘোষের সঙ্গে আপনাদের পারিবারিক রিলেশন কেমন? সর্বজিৎ একটু চিন্তিত হলো। ভেবে বলল, ইরার সঙ্গে প্রেম আছে কিনা জানতে চাইছো? যদি বলি চাইছি, আই কান্ট হেল্প ইউ, কারণ আমি জানি না। বিয়ের 4-5 বছরের মধ্যে ইরার সঙ্গে আমার সম্পর্ক এমন খারাপ হয়ে যায় যে আমি ওর কোনো কিছুই লক্ষ্য করতাম না। বেশিরভাগ সময়ে তো পড়ে থাকলাম বন্ডেল রোডের স্টুডিওতে। প্রেম হলেও আমার কিছু করার ছিল না। ছবিগুলোতে আপনার স্ত্রীর কন্টেম্পোরারি চেহারা রয়েছে নাকি অল্প বয়সের? কন্টেম্পোরারি। ছবিগুলো রিয়েলিস্টিক ধরনে আঁকা। মুখ এবং অবয়ব খুব প্রমিনেন্ট। ইরার বাদিকের বুকে একটা জরুল আছে, সেটাও এঁকেছে। ইট মিনস দ্য বাস্টার্ড নোজ হার ওয়েল। সুধাময় ঘোষ সম্পর্কে একটু বলুন। কি বলবো? সুধাময় ইজ আ নাইস ফেলো, বিগ শট ইন দ্য ইলেকট্রনিক্স বিজনেস, কোটিপতি। আপনার স্ত্রীর প্রতি তার কোনো ক্রাশ ছিল কি? কি করে বলবো বলো তো? সুধাময় আমার বন্ধু ছিল। তার সঙ্গে আমার সম্পর্কটাও ছিল গভীর। আমার দুঃখের দিনে, ইন মাই আর্লি ডেজ, হি হেল্পড আ লট। বিয়ের পর তো আমার মাথা গোজবার জায়গা ছিল না।
সুধাময় আমাকে তার একটা বাড়িতে সস্ত্রীক থাকতে দেয়। নাইস ম্যান, নাইস ফ্রেন্ড। ওর রিয়াকশন কি? উনি টোকিওতে রয়েছেন, বিজনেস ট্যুর। তারপর যাবেন রাশিয়া এবং ইউরোপ, হয়তো চীন এবং তাইওয়ানও। ফিরতে দেরি হবে। ওর বয়স কত? হার্ডলি 45। তাহলে কোয়াইট ইয়ং। হ্যাঁ, আমার চেয়ে কয়েক বছরের ছোট। উনি তো বিয়ে করেছেন। আলবাত। ওর বউ সোনালি খুব ভালো মেয়ে। এই ঘটনাটা মেয়েটাকে দুঃখ দেবে। উনি আপাতত স্বামীর সঙ্গে বাইরে। বাঁচা গেল। আপনি রিলিফ ফিল করছেন, কিন্তু আমি তা করছি না। ওরা থাকলে আমার কাজের সুবিধে হতো। তুমি কি ভাবছো যে ইরার সঙ্গে যদি সুধাময়ের অ্যাডাল্টারির সম্পর্ক থেকেও থাকে, তাহলে তা জেরা করে বের করতে পারতে? কনফেশন আদায় করা সহজ নয়, কিন্তু রিয়াকশন দেখে অনুমান করা সম্ভব। সেক্ষেত্রে ইরাকে তো প্রশ্ন করতে পারতে, তার রিয়াকশন দেখে অনুমান করো। ইরা দেবীর মানসিক অবস্থা এখন ভারসাম্যহীন। তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছেন আপনার ওপর। এই অবস্থায় ওকে ওসব সেন্সিটিভ ব্যাপারে প্রশ্ন করাটা ঠিক নয়। তুমি এই তদন্তের কাজ কি প্রাইভেটলি করছো, নিজের গরজে, নাকি অফিসিয়ালি? অফিসিয়ালি। ইরা দেবী আপনার নামে এফআইআর করেছেন। পুলিশের বড় কর্তারা তদন্তের ভার আমাকে দিয়েছেন। কিন্তু একটু আগেই তো তুমি বলেছ যে এটা তোমার ব্যক্তিগত সফর। সেটাও সত্য। আমি ঠিক পুলিশ হিসেবে আপনার কাছে আসিনি, এসেছি ব্যক্তিগত উদ্যোগে। পুলিশ কেসটা খুব সিরিয়াসলি নিচ্ছে না, তাই তাদের এ ব্যাপারে একটা গয়ঙ্গচ্ছ ভাব আছে। সিরিয়াস ক্রাইম সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়। পারিবারিক কেচ্ছা নিয়ে তদন্তে সময় দেওয়ার উপায় নেই। তুমি একজন অত্যন্ত নামকরা গোয়েন্দা, লালবাজারের প্রায় মাথার মণি। এরকম একটা কেসে তোমার মতো দুদে অফিসারকে লাগানোর মানে কি? সবর একটু হাসলো। আপনিও গোয়েন্দাগিরিতে কম যান না দেখছি। কথাটা ঠিকই। আপনাদের কাছে ব্যাপারটা সিরিয়াস হলেও পুলিশের চোখে এটা মাইনর পেটি কেস। আপনার অনুমানও যথার্থ। পুলিশ আমাকে নিয়োগ করেনি। আমি স্বেচ্ছায় তদন্তটা করতে চেয়েছিলাম। কর্তারা আমাকে অনুমতি দিয়েছেন। নাও ইউ আর টকিং সেন্স। সিংহানিয়ার এক্সিবিশন এখানে বন্ধ করা গেলেও দিল্লি, বোম্বাই বা বিদেশে বন্ধ করা যাবে না। ছবিগুলি যে নকল এটা প্রমাণ করাটা খুবই জরুরি। আপনি কি সেটা পারবেন? কেন পারবো না? ছবির ক্যারেক্টারটাই বলে দেবে যে ওগুলো আমার আঁকা নয়। তাহলে আপনি কবে কলকাতা যাচ্ছেন? আজ হবে না, কাল যাব। গিয়ে কোথায় উঠবেন? আমি তো বন্ডেল রোডের স্টুডিওতেই থাকি কলকাতায় গেলে। অনেকদিন অবশ্য যাওয়া যায়নি। ওটা কি ভাড়ার ফ্ল্যাট? ভাড়াই ছিল, পরে বাড়িওয়ালার কাছ থেকে কিনে নিয়েছি। আপনার বাড়ির লোক কি স্টুডিওটা চেনে? বোধহয়, তবে কেউ কখনো যায়নি। ঘরের দরজা খুলে সর্বজিৎ ভিতরে ঢুকে প্রায়াবন্ধকার স্টুডিওটাকে একটু অনুভব করার চেষ্টা করল। এ ঘর কেউ ব্যবহার করে না। ধুলো, ময়লা এবং বদ্ধ বাতাসের অস্বাস্থ্যকর গন্ধ জমে আছে। সর্বজিৎ পর্দা সরিয়ে বড় বড় জানালাগুলো খুলে দিল। বাইরের আকাশে বর্ষার মেঘ থম ধরে আছে। দ্রুত ঘনিয়ে আসছে অকাল সন্ধ্যা। সর্বজিৎ ঝাড়ন দিয়ে একটা চেয়ার ঝেড়ে নিয়ে একটু বসল পাখার নিচে। ক্লান্ত লাগছে। যশিডি থেকে মাত্র 6 ঘন্টার ট্রেন জার্নি। পরিশ্রম যে খুব বেশি হয়েছে তা নয়, তবু ক্লান্ত লাগছে বোধহয় মানসিক অবসাদে, তিক্ততায়। খানিকটা বিশ্রাম করে সে উঠল। তারপর ঘরদর পরিষ্কার করতে লাগলো। ফ্ল্যাটে মাত্র দুটোই ঘর। ভিতরের ঘরটা বড়। এটাই তার স্টুডিও কাম বেডরুম। বেড বলতে অবশ্য বেতের তৈরি একটা সরু ডিভান গোছের, তার ওপর তোষক। ঘরময় তার আঁকার সরঞ্জাম, ক্যানভাস ইত্যাদি রয়েছে। আধখ্যাচরা কিছু ছবিও জমে আছে এখানে। কলকাতা তার আজকাল ভালো লাগে না। রিখিয়া কি বেশি ভালো লাগে? তাও না। তবু ওখানে অন্তত শব্দহীনতা আছে, লোকহীনতা আছে, অনবর্ত মানসিক সংঘর্ষহীনতা আছে। অপেক্ষাকৃত ভালো। ঘণ্টাখানেকের চেষ্টায় সে ঘরদোর বাসযোগ্য করে তুলল। তারপর চা বানিয়ে খেলো, স্নান করলো, একটু শুয়ে রইল চুপচাপ। আর শুয়ে বুঝতে পারল তার মাথাটা গরম হয়ে আছে, মনটা অস্থির। একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ টেলিফোনের অচেনা শব্দে চমকে চটকা ভেঙে উঠে বসল সে। বুকটা ধড়ফড় করছে। বহুকাল যন্ত্রটার সঙ্গে তার যোগাযোগ নেই। বলুন, মিস্টার সরকার বলছেন কি? হ্যাঁ, আমি জয়কুমার শেঠ।
চিনতে পারছেন তো? হ্যাঁ, বলো। উই আর বিইং হাউন্ডেড অ্যারাউন্ড বাই সাম পিপল। কিন্তু সাহাব, আমাদের তো কোনো কসুর নেই। কসুর নেই? না সাহাব, আমরা আপনার প্যাকেজিংয়ের মধ্যেই আনমাউন্টেড ছবিগুলো পেয়ে যাই। আমরা আপনার সঙ্গে কখনো এরকম করতে পারি কি? পুলিশ বলছে ছবিগুলো একদম জালি, সাবস্টিটিউশন। আমি যে আজ কলকাতায় আসবো কে বলল? মিস্টার দাশগুপ্ত বলছিলেন। আপনি না এলে আমি 2-1 দিনের মধ্যে রিখিয়ায় গিয়ে আপনার সঙ্গে দেখা করতাম। পিতাজি আমেরিকায়। উই আর ইন ট্রাবল। ছবিগুলো আমার আঁকা নয় জয়। তোমার ছবিগুলো কোথায় রেখেছিলে? ছবি কস্টলি জিনিস সাহাব। আমরা সব ছবি রাখি আমাদের বাড়ির স্টোরে। এসি ঘর আছে। সিকিউরিটির ব্যবস্থা কি? স্টোর রুমের জন্য সেপারেট সিকিউরিটি নেই, তবে আমাদের বাড়িতে 4 জন রিলায়েবল দারোয়ান আছে। সুইচ অর সাবস্টিটিউশন ইজ ইম্পসিবল স্যার। নাথিং ইজ ইম্পসিবল। ইম্পসিবল হলে ঘটনাটা ঘটল কিভাবে? উই আর অ্যাট আ লস। সিংহানিয়াকে তোমরা এই ছবিগুলি বিক্রি করেছিলে? হ্যাঁ সাহাব, উই হ্যাভ আওয়ার রেকর্ড। সিংহানিয়া আপনার ছবি বেশি কেনে। এ সাউন্ড বায়ার, পেমেন্টও পন্ট্রো। ছবিগুলো নিয়ে সিংহানিয়া কি করেন? উনি ফরেনে বিক্রি করেন। হি হ্যাজ গুড কানেকশনস। তোমরা ছবিগুলো ফেরত নিতে পারবে না? উনি নারাজ আছেন। হি ইজ দ্য রেসপেক্টেবল ম্যান। ওর দাদা এমপি। সেটা জেনে কোনো লাভ নেই। উনি যদি আমার ছবি বলে ওগুলো বেচেন তাহলে আমি ওর বিরুদ্ধে কেস করব। স্যার, প্লিজ অ্যাডভাইস আস। আমরা কি করব? যা হওয়ার তা তো হয়ে গেছে। আপনি কেস করলে আমরাও ফেঁসে যাব। আমি আগে ছবিগুলো দেখতে চাই। ফটোগ্রাফ দেখেছি, কিন্তু ছবিগুলোও দেখা দরকার। সেটা অ্যারেঞ্জ করা যাবে, তবে সিংহানিয়া পুলিশের সামনে ছাড়া দেখাবে না। ওর কি ধারণা আমি ছবিগুলো নষ্ট করার চেষ্টা করব? মেবি। হি ইজ দ্য স্টাবর্ন ম্যান। আপনি কবে প্রেস কনফারেন্স ডাকছেন স্যার? কাল। উই উইল বি দেয়ার। মিস্টার সিংহানিয়াও থাকবেন। আমি আজই ছবিগুলো দেখতে চাই যদি। মিস্টার সিংহানিয়া হিন্দুস্তান ইন্টারন্যাশনালে আছেন। আপনি চাইলে ফোন করতে পারেন। ফোন নম্বর আর স্যুট নম্বরটা নোট করে নিন স্যার। সর্বজিৎ নোট করে নিয়ে বলল, তোমরা আমার স্ত্রীর সঙ্গে দেখা করেছ? হ্যাঁ স্যার। ম্যাডাম তো আমাদের উপর ভীষণ রেগে আছেন। থাকারই কথা। তোমরা যে কি কাণ্ড করলে! অন গড স্যার, দিস ইজ নো ফল্ট অফ আওয়ার্স। ডোন্ট প্লিজ বি ক্রসড উইথ আস। সর্বজিৎ ফোন রাখল। তারপর সিংহানিয়াকে রিং করল। মিস্টার সিংহানিয়া স্পিকিং। দিস ইজ সর্বজিৎ সরকার। গুড ইভিনিং স্যার। আপনি আসবেন খবর ছিল। আই ওয়াজ অ্যাকচুয়ালি ওয়েটিং টু সি ইউ। আপনি কি জানেন যে আপনি নকল ছবি কিনেছেন? ইন দ্যাট কেস শু ইউর এজেন্ট। তার চেয়ে আপনি একটি কাজ করুন, ছবিগুলো ফেরত দিন, টাকা আমরা দিয়ে দিচ্ছি। স্যার, ছবিগুলো এখন দারুণ কন্ট্রোভার্সিয়াল। কলকাতার পেপারস যা লিখেছে তা লিখেছে। এখন দিল্লি, বোম্বে আর মাদ্রাজের কাগজেও ইট হ্যাজ বিকাম এ হট ইস্যু, অ্যান্ড বিকজ অফ দ্য কন্ট্রোভার্সি দ্য প্রাইস হ্যাজ শাট আপ আনইউজুয়ালি। আপনি কি বলতে চাইছেন মিস্টার সিংহানিয়া? আই অ্যাম আ বিজনেসম্যান। ইউ ওয়ান্ট হাই প্রাইস? কত? 5 lakhs পার পেন্টিং। মাই গড! আমি অলরেডি 4 লাখের অফার পেয়ে গেছি। আই অ্যাম ওয়েটিং ফর আ হায়ার প্রাইস। সিংহানিয়া, আপনি সাবস্টিটিউট ছবির কারবার করলে যে মুশকিলে পড়বেন। স্যার, আমার ওদিকটা কাভার করা আছে। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ অল। আই অ্যাম ডুইং নাথিং ইললিগাল। আপনি কি জানেন যে এর ফলে আমার পরিবারের মুখ দেখানোর উপায় নেই? জানি স্যার। রিগ্রেট ফর দ্যাট। কিন্তু আমার কি করার আছে বলুন? কিছু করার নেই? অ্যাজ আ হিউম্যান বিইং? সেন্টিমেন্ট ইজ অ্যানাদার থিং স্যার, বাট দ্য ড্যামেজ ডান ওয়াজ নট ইন্টেনশনাল। ছবিগুলো আপনি কিনতে চান, ভালো। আপনার সেন্টিমেন্টকে অনার দিতে আই শ্যাল সেল, বাট প্রাইস উইল বি 5। ঠিক আছে, এরপর যা করার পুলিশ করবে। রাগ করলেন মিস্টার সরকার? আমি আপনার সবচেয়ে বড় বায়ার। আমার স্টকে এখনও আপনার 30টা ছবি আছে। ইট ইজ আ বিগ নাম্বার। আপনার মতো বায়ার আমার দরকার নেই। রাগ করছেন কেন স্যার? ভালো করে কুল ব্রেনে ভেবে দেখুন। আই অ্যাম নট রেসপন্সিবল। সাবস্টিটিউশন তো আমি করিনি। আপনি আজকের পেপার দেখেছেন? না। দেখুন, দুটো পেপারে ইন্টারেস্টিং ইন্টারভিউ আছে। কার ইন্টারভিউ? বান্টু সিং আর ডেভিড। তারা কারা?
পড়ে দেখুন স্যার, কাল আপনার প্রেস কনফারেন্সে আমি যাব। দেয়ার উইল বি হিটেড এক্সচেঞ্জ। আপনি কি করে জানলেন? ক্রিটিকরা মানছেন না যে ছবিগুলো সাবস্টিটিউশন। ইউ হ্যাভ টু ফেস সাম ভেরি আনকমফোর্টেবল কোশ্চেন্স। ঠিক আছে, সেটা আমি বুঝবো। বাই দেন স্যার। সর্বজিৎ ঠাস করে ফোন নামিয়ে রাখল। সর্বজিৎ বেরিয়ে গড়িয়াহাট থেকে বেছে বেছে কাগজ দুটো কিনে আনলো। বাড়িতে এসে কাগজ দুটো খুলে যা পড়ল এবং দেখল, তাতে তার মাথা আরও গরম হলো। বান্টু সিং একজন শিখ, দাড়ি গোঁফ পাগড়ি আছে। ডেভিড দেখতে বেশ সুন্দর, দুজনেই খুবই কম বয়সী। বান্টুকে একজন আর্ট ক্রিটিক নিনার সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছে, অত্যন্ত অশ্লীলতা ঘেঁষা প্রশ্ন। বান্টু তার জবাবে বলেছে, ইয়েস, ইট হ্যাপেন্ড সামটাইমস। বিয়ে করবে কিনা প্রশ্ন করা হলে বান্টু বলেছে, বিয়ে ইজ আ মিউচুয়াল ডিসিশন। নিনা অ্যান্ড আই আর নট ইন লাভ, বাট উই এনজয় লাইফ টুগেদার। ডেভিডের জবাবও তাই, একটু হেরফের আছে মাত্র। একটা পরিবারকে কতখানি নিষ্ঠুরতার সঙ্গে এমন বেআব্রু করে দেওয়া যায় তা দেখে অবাক হলো সর্বজিৎ। মনটা বিরক্তি ও রাগে ভরে গেল। ছবিগুলো দেখতে যাওয়ার আর প্রবৃত্তি রইল না তার। সে শুয়ে রইল। সবর ফোন করলো রাতে। এসে গেছেন তাহলে? হ্যাঁ সবর, কাল প্রেস ক্লাবে আপনার প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করা হয়েছে। খুব ভিড় হবে কিন্তু। জানি। তুমি কাগজ দুটো দেখেছ? ও হ্যাঁ, বান্টু আর ডেভিড তো? হ্যাঁ। সমাজটা কোথায় যাচ্ছে সবর? আস্ক ইয়োর ডটার্স। শুধু ছেলে দুটোকে দোষ দিয়ে কী লাভ? একটা থাপ্পড় খেয়ে যেন কুঁকড়ে গেল সর্বজিৎ। তারপর অনুতপ্ত গলায় বলল, তাই তো সবর। মাথা ঠান্ডা রাখুন, অনেক চোখা প্রশ্ন উঠবে। এখন থেকে তৈরি থাকুন। আই শ্যাল টেল দ্য ট্রুথ। ঠিক আছে, আমার বাড়ির খবর কি? কাল ফিরেই আমি ইরা দেবীর সঙ্গে দেখা করি। আমি যে আসছি বলেছ নাকি? না, তবে উনি জেনে গেছেন। কিছু বলল? না, খুব গম্ভীর। ঠিক আছে সবর, একটা কথা দাদা। বলো। আপনার ছেলেটা ছোট, বোধহয় 9-10 বছর বয়স। হ্যাঁ। আপনি বলেছেন গত 10 বছরে আপনার সঙ্গে ইরা দেবীর সম্পর্ক হয়নি। এটা কেমন করে হয়? এ প্রশ্নের জবাব কি জরুরি? না, তবে জানতে চাইছি বছর 10 আগে আপনারা হঠাৎ রিকনসাইল করেছিলেন কি না? না, করিনি। আপনার কাকে সন্দেহ? এনিবডি। সুধাময় ঘোষ? হতেই পারে। ইউ আর নট ইন্টারেস্টেড টু নো? না, আমার ইন্টারেস্ট নেই। আপনি ছেলেটার পিতৃত্ব স্বীকার করেছেন কি? মানে কাগজে কলমে, স্কুলের খাতায় ওর বাবার নাম কিন্তু সর্বজিৎ সরকার। হ্যাঁ, ওটা নিয়ে গন্ডগোল করিনি। কমপ্লিকেশন বাড়িয়ে কী লাভ? ঠিক কথা। ওকে দাদা। শোনো সবর, এসব নিয়েও প্রশ্ন উঠবে নাকি? উঠতে পারে। আপনি অস্বস্তি বোধ করবেন? ঠিক তা নয়। আবার এসব প্রশ্নের ট্রুথফুল জবাব দিলে ফের একটা হইচই হবে। আমার স্ত্রী বা পরিবারের আর হেনস্থা আমি চাইছি না। আই অ্যাম নট এনজয়িং ইট এনিমোর। তার মানে কি আগে এনজয় করতেন? তোমাকে সত্যি কথা বলতে বাধা নেই, করতাম। আজ থেকে 5-7 বছর আগে আমার স্ত্রী অপমানিত হলে আমি বোধহয় খুশিই হতাম, কিন্তু ওই মনোভাব এখন আমার নেই। রিখিয়ায় চলে যাওয়ার পর থেকে আমার একটা বৈরাগ্যই এসেছে বোধহয়। আপনি আজকে আপনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন? না, দরকার কি? উনি রেগে আছেন, হয়তো অপমান করবেন। তা ঠিক। সবর, আমার মেয়েরা এরকম ছিল না। দে আর কোয়াইট গুড ইন দেয়ার আর্লি ইয়ার্স। হুঁ। এত তাড়াতাড়ি ওরা এরকম হয়ে গেল কেন? কীরকম? মোরাল করাপশনের কথা বলছি। কিছু মনে করবেন না, ওদের তো ওভাবে শেখানো হয়নি, তৈরিও করা হয়নি। ইটস আ বিট শকিং। আমি নিজে খুব ফ্রি জীবনযাপন করি না ঠিকই, কিন্তু আমি তো অতটা ভেসেও যাইনি। হয়তো ইরা দেবী ওদের সেই শিক্ষাটাই দিয়েছেন। যাকগে, ওটা নিয়ে মাথা ঘামাবেন না। মাথা ঘামাচ্ছি না, বড্ড শকড লাগছে। মন থেকে ঝেড়ে ফেলুন, চেষ্টা করব। ফোনটা রেখে দেওয়ার পর সর্বজিৎ টের পেল তার বেশ খিদে পেয়েছে। হুইস্কি তার স্টকে আছে বটে, কিন্তু সেটা তার এখন খেতে ইচ্ছে করছে না। বরং কিছু খেলে হয়। বাইরে বেশ জোরে বৃষ্টি নেমেছে। ঘরে খাদ্যবস্তু কিছুই নেই। রান্নার ব্যবস্থা অবশ্য আছে, ইলেকট্রিক হিটার, হট প্লেট,
ইত্যাদি এবং কিছু বাসনপত্র। খুঁজলে চাল ডাল কি পাওয়া যাবে? সর্বজিৎ উঠে রান্নাঘরটা দেখল। চাল পাওয়া গেল একটা বড় স্টেনলেস স্টিলের কৌটোয়, ডালও দেখা গেল আছে। তবে আর কিছুই তেমন নেই। সবচেয়ে ভালো হতো বাইরে গিয়ে কোনো রেস্তোরাঁয় খেয়ে এলে, কিন্তু বৃষ্টি না ধরলে সেটা সম্ভব নয়। আর রান্না করতে তার একটুও ইচ্ছে করছে না, তার বেশ ঘুমও পাচ্ছে। অগত্যা সে জল খেলো এবং হুইস্কির বোতল খুলে বসলো। আর কিছু না হোক, হুইস্কিতে ক্ষুধা তৃষ্ণা অস্বাস্থ্যকরভাবে ডুবিয়ে দেওয়া যায়। রাত 9:30 নাগাদ ফোনটা বাজলো। একটা পুরুষ গলা গম গম করে উঠল। সর্বজিৎ সরকার আছে? বলছি। শুয়োরের বাচ্চা, খানকির ছেলে, তোকে কি করব জানিস? তোর ডান হাত কেটে নিয়ে কুত্তাকে খাওয়াবো, তারপর তোর। সর্বজিতের সামান্য নেশা হয়েছিল, সেটা অশ্লীল গালাগালির তোড়ে কেটে যাওয়ার জোগাড়। সে টেলিফোনটা রেখে দিল। অভিজ্ঞতাটা কিছু নতুন, তবে এরকম হতেই পারে। লোকটা হয়তো ইরার পক্ষের। হুইস্কিটা তাকে খুব একটা হেল্প করছে না। খিদেটা মারার চেষ্টা ব্যর্থই হয়েছে। ভেসে উঠতে চাইছে অম্বল আর গ্যাস। সর্বজিৎ হঠাৎ খেয়াল করল বৃষ্টি থেমেছে। সে দুর্বল শরীরে উঠে পোশাক পরে বেরিয়ে কাছে একটা ধাবায় গিয়ে হাজির হলো। বহুকাল সে রেস্টুরেন্টে খায়নি, কেমন লাগবে কে জানে। কিন্তু রুটি, তড়কা এবং মাংসের চাপ শেষ অবধি তার খারাপ লাগলো না, বরং পেট ভরে বেশ তৃপ্তি করেই খেলো সে। ফিরে এসে ঘুমোলো। সকালবেলাটা বেশ লাগলো তার। মেঘ ভেঙে চমৎকার রোদ উঠেছে, চারদিকটা ঝলমল করছে। এসব সকালে ছবি আঁকতে ইচ্ছে করে। কলকাতায় খুব বেশি দিন থাকবে না সে। আজ প্রেস কনফারেন্সটা হলে কাল বা পরশুই রেখিয়ায় ফিরে যাবে। ঘটনাটা যা ঘটেছে তার সমাধান সহজ নয় বলেই তার মনে হচ্ছিল। সবাইকে বিশ্বাস করানো যাবে না যে ছবিগুলো সে আঁকেনি। সর্বজিৎ ফাঁড়ি পর্যন্ত হেঁটে গিয়ে একটা দোকানে চা খেলো। গরম সিঙাড়া আর টাটকা জিলিপি খেলো বহু দিন বাদে। দুপুরে ফের রেস্তোরাঁয় খেয়ে নেবে। ফিরে এসে সে একটা ক্যানভাস বিছিয়ে ছবি আঁকতে বসে গেল। অন্তত এই একটা ব্যাপারে ডুবে যেতে বেশি সময় লাগে না। সর্বজিৎ একটা সময় টের পেল সে একটা অদ্ভুত কিছু আঁকছে। প্যাটার্নটা এলোমেলো এবং হরেক রকমের চড়া রঙের ডট আর ড্যাশ, কিন্তু ছবির মাঝখান থেকে চারদিকে একটা বিকেন্দ্রিক প্রচণ্ড গতিময় শক্তির প্রকাশ ঘটছে। এটা কি তার এখনকার মনের অবস্থারই প্রতিফলন, নাকি শুধুই একটা খেয়াল খুশি? দরকার কি অত ভেবে? ছবিটা আঁকতে তো তার ভালোই লাগছে। মাঝে মাঝে এরকম আবোল তাবোল আঁকতে আঁকতে ছবিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে ওঠে এবং নিজেই নিজের সম্পূর্ণতার দিকে এগোয়। ছবিটা তখন আঁকিয়ের ওপর প্রভুত্ব করতে থাকে। আজ সর্বজিতের সেরকমই ভূতগ্রস্তের মতো অবস্থা। সে পাগলের মতো এঁকে যাচ্ছে, ডট ড্যাশ ডট ড্যাশ। ফোনটা এলো বেলা 12টা নাগাদ। চমকে যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল সর্বজিৎ। বিরক্তির সীমা পরিসীমা থাকে না এ সময় কেউ বিরক্ত করলে। তবু উঠে ফোনটা ধরল সে। আমি সবর বলছি, কি করছেন? আঁকছিলাম। বিকেল 5টায় প্রেস কনফারেন্স, মনে আছে? আছে, যাব। জয় শেঠ আপনার জন্য গাড়ি পাঠাবে। ওকে। কি আঁকছেন? আবোল তাবোল। আঁকুন। ফোন ছেড়ে দিল সবর। দ্বিতীয় ফোনটা এলো আধ ঘন্টা বাদে। সর্বজিৎ কয়েকটা জায়গায় একটু পরিবর্তন করছিল ছবিটার। কে? শুনলাম তুমি নাকি বিল্টুর বাবা নও। সর্বজিৎ কিছুক্ষণ কে বিল্টু তা বুঝতেই পারল না, এমনকি নিজের স্ত্রীর কণ্ঠস্বরটাও নয়। একটু সময় লাগলো বুঝতে। তারপর বলল, এসব কথা উঠছে কেন? উঠছে তুমি বলে বেড়াচ্ছ বলেই। বলে বেড়াচ্ছি না, তদন্তের জেরায় পুলিশকে বলেছি। কি বলেছ? বিল্টু জারজ? তাছাড়া আর কি? ইরার গলা হঠাৎ ফেটে পড়ল ফোনে। তোমার মুখ কেন খসে পড়ছে না বলো তো? কেন তুমি গলায় দড়ি দাও না? নিজের বউ মেয়েদের ন্যাংটো ছবি এঁকে বাজারে ছেড়েছ। নিজের ছেলের পিতৃত্ব অস্বীকার করে আমাকে চরিত্রহীন প্রমাণ করেছ। তোমার মতো নরকের কীট পৃথিবীতে আর আছে কি?
আমি মিথ্যে কথা বলিনি। বলনি? বলনি? আজ থেকে 10 বছর আগে কি হয়েছিল তা তোমার মনে না থাকলেও আমার আছে। কি মনে আছে? সে কথা আজ উচ্চারণ করতে ঘেন্না করে। আই ওয়ান্ট ইউ ডেড। সেটা আমি জানি। হয় তুমি মরবে, নয়তো আমি। তুমি যে বাতাসে শ্বাস নাও, সে বাতাসে শ্বাস নেওয়া আমার পক্ষে পাপ বলে মনে হয়। বাস্টার্ড, ইউ বাস্টার্ড। ওসব ছবি আমি আঁকিনি। কে এঁকেছে জানি না। সেই কথাটা পাবলিককে জানাতেই আমার কলকাতায় আসা। সারাটা জীবন তোমার অনেক ন্যাকামি দেখেছি। তোমার মতো জঘন্য মিথ্যেবাদীও দুটি নেই। এখন নিজের চামড়া বাঁচাতে মিথ্যে কথা তো তুমি বলবেই, কিন্তু তাতে আমাদের আর কি লাভ? আমাদের যা ক্ষতি হওয়ার তা হয়েই গেছে। ক্ষতি হয়েছে স্বীকার করছি, কিন্তু বিশ্বাস করতে পারো ক্ষতিটা আমি করিনি। আরও একটা কথা, এসব ছবি কি আমার গৌরব বাড়িয়েছে? বরং লোকে তো ছিছি করছে। তুমি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছ। তোমার মতো নীচ মানুষের পক্ষে সবই সম্ভব। ঠিক আছে, তুমি যা খুশি কল্পনা করে নিতে পারো। কল্পনা? তোমার মতো বেজন্মায় ও কথা বলতে পারে। যারা ছবি বোঝে জানে তারাই বলেছে এসব ছবি তোমারই আঁকা। এত পাপ আর বিকৃতি সর্বজিৎ সরকার ছাড়া আর কার চরিত্রে থাকবে? ঠিক আছে, আর কিছু বলবে? তোমার লেটেস্ট জঘন্য কাজ হলো শবরের কাছে বিল্টুর পিতৃত্ব অস্বীকার করা। জিজ্ঞেস করি, তোমার কি মানুষের চামড়া নেই শরীরে? জিজ্ঞেস করাটা বাহুল্য। আমার সম্পর্কে তোমার ধারণা কি তাতে পাল্টাবে? না, পাল্টাবে না। কিন্তু বিল্টু বড় হচ্ছে। তার কানে যখন কথা যাবে যে তুমি তার বাবা নও বলে প্রচার করছো, তখন তার কি ধারণা হবে এবং সে কিভাবে সুস্থ জীবনযাপন করবে? তা বলে যা সত্যি তাকে ঢেকে রাখতে পারি? কোনটা সত্যি? তোমার পক্ষে কোনো গালাগালি যথেষ্ট নয়, কাজেই তোমাকে আর গালাগাল দিয়ে লাভ নেই। শুধু বলি, তোমার সত্যের চেহারাটা কিরকম তা কি তুমি নিজেও জানো না? দুনিয়াকে যা খুশি বোঝাও, কিন্তু তোমার নিজের কাছেও কি তুমি মিথ্যে? কিসের উপর ভর দিয়ে বেঁচে আছো তুমি? তুমি এখন উত্তেজিত, আমার কথা বুঝতে বা শুনতে চাইবে না। কিন্তু যদি শুনতে, তাহলে আমারও কিছু বলার মতো কথা ছিল। সে তো মিথ্যে কথা, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা। একটা মানুষ সব কথায় মিথ্যে বলতে পারে কি? দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যেবাদীও পারে না। ঠিক আছে, তোমার অজুহাত আমি শুনবো, বলো। মাথা ঠান্ডা করে শোনো। প্রথম কথা, সুধাময়ের সঙ্গে তোমার কোনো রিলেশন আছে কি না তা আমার জানা নেই। যদি তোমাকে কলঙ্কিতই করতে চাই, তাহলেও তোমার সঙ্গে সুধাময়কে জড়াবো এমন নির্বোধ আমি নই। কারণ সুধাময় এখনও আমার খুব ভালো বন্ধু এবং সে আমার সাহায্যকারী। তোমাকে অস্বীকার করতে পারি, কিন্তু সুধাময়কে নয়। সুধাময়কে পাবলিকলি অপমান করলে আমি একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারাবো। সেটা জেনে বুঝেই তো তুমি কাদায় নেমেছ। না, নামিনি। তোমাকে বেআব্রু করার ইচ্ছে থাকলে অন্য কারোর সঙ্গে তোমাকে জড়াতে পারতাম, কিন্তু এসব আমার মাথায় আসেনি। এ কাজ আমার নয়। আরও প্রমাণ আছে। কি প্রমাণ? গত 2 বছরের মধ্যে আমি একবারও রিখিয়ার বাইরে কোথাও যাইনি। তুমি খোঁজ নিয়ে দেখতে পারো, গত 2 বছর আমি একবারও কলকাতায় আসিনি। তাতে কি প্রমাণ হয়? তাতে প্রমাণ নয়, অপ্রমাণ হয়। তার মানে কি? আমি বান্টু সিং বা ডেভিডকে চিনি না, তাদের কখনো দেখিনি, তাদের নামও জানতাম না। অচেনা অজানা দুটো ছেলের রিয়েলিস্টিক পোর্ট্রেট তো কল্পনা থেকে আঁকা যায় না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি মেয়েদের পিছনে কাউকে লাগিয়েছো। না ইরা, ইচ্ছে করলে তুমি শবরকে দিয়ে খোঁজ করাও। সে পুলিশের গোয়েন্দা। গত 2 বছর আমার গতিবিধি সম্পর্কে তদন্ত করে সে তোমাকে সঠিক তথ্য দেবে। আমার কিছুই লুকোনোর নেই। আমি বিশ্বাস করছি না। তুমি যে আমার কোনো কথাই বিশ্বাস করবে না তা জানি। বিশ্বাসের ওপর নির্ভর করবেই বা কেন? রিখিয়ার স্থানীয় মানুষজন আমাকে রোজই দেখে। আমার কাজের লোক, দুধওয়ালা, প্রতিবেশী সকলেই সাক্ষী দেবে। গত 2 বছর আমি তোমাদের কোনো খবরই রাখিনি। কি করে জানবো মেয়েরা কার সঙ্গে মিশছে? ঠিক আছে, খবর নেব, কিন্তু তাতেও যে তোমার ষড়যন্ত্র ধরতে পারবো তা মনে হয় না। তুমি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে উঠেছিলে। তুমি সব করতে পারো। তবু খবর নাও, ঘটনাটা কি তা বুঝতে সময় লাগবে। চট করে সিদ্ধান্তে পৌঁছে যেও না।
ইরা ফোন ছাড়ল। রিখিয়ার জলে গ্যাস বা অম্বল বিশেষ হয় না, কিন্তু কলকাতার জলে হয়। সকালের জিলিপি আর সিঙ্গারায় এখন বেশ অম্বল টের পাচ্ছে সর্বজিৎ। অস্বস্তি হচ্ছে। সে দুটো অ্যান্টাসিড খেয়ে নিল। ছবিটা নিয়ে ফের বসল সে, এবং টের পেল ছবিটা শেষ করার তাগিদ আর ভিতরে নেই। সে নিভে গেছে। কিন্তু ছবিটা হচ্ছিল খুব ভালো। সে ছবিটার সামনে চুপ করে বসে রইল খানিকক্ষণ। আবার ফোন এলো। শুয়োরের বাচ্চা, খানকির বাচ্চা তোর। ফোনটা নামিয়ে রাখল সে। উত্তেজিত হলো না। লাভ কি? এসব গালাগাল তার জন্য প্রেস ক্লাবে অপেক্ষা করছিল। বিকেল 5টার কয়েক মিনিট আগে জয় শেঠের সঙ্গে সে যখন পৌঁছল, তখন ভিড়ে ভিড়াক্কার প্রেস ক্লাবের পিছনের হলঘরটায় ঢোকাই যাচ্ছিল না। ঠেলে ঠুলে যখন সবর তাকে ভিতরে নিয়ে যাচ্ছে, তখনই ভিড়ের ভিতর থেকে কে যেন গালাগালগুলো দিতে শুরু করলো। সঙ্গে সঙ্গে অবশ্য একজন মারমুখ চেহারার কর্মকর্তা মাইক টেনে নিয়ে গর্জন করে উঠলেন, খবরদার, কোনো খারাপ কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এই রথিন, দেখো তো কথাগুলো কে বলল, ধরে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে সভাস্থল চুপ করে গেল। গালাগালকারীকে অবশ্য খুঁজে পাওয়া গেল না। আজকে কনফারেন্সে মধ্যস্থ হিসেবে প্রবীণ শিল্পী মনুজেন্দ্র সেনকেও হাজির করা হয়েছে। সর্বজিতের পাশেই বসা। বললেন, কেমন আছো সর্বজিৎ? ভালো থাকার কি কথা দাদা? হ্যাঁ, কি যে সব হচ্ছে বুঝতে পারছি না। আমিও পারছি না। প্রেস কনফারেন্সের শুরুতে সেই মারমুখ কর্মকর্তা একটি নাতিদীর্ঘ ভাষণ দিয়ে বললেন, সর্বজিৎ সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তিনি তার জবাব দিতে এসেছেন। মনে রাখবেন, এটা প্রেস কনফারেন্স। কোনো রকম চেঁচামেচি বা গালাগাল বরদাস্ত করা হবে না। পরিবেশের গাম্ভীর্য ও মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, আশা করি আপনারা তার দিকে লক্ষ্য রাখবেন। কর্মকর্তাটি কে তা বুঝতে পারল না সর্বজিৎ। তার সন্দেহ হলো লোকটি পুলিশের কেউ হতে পারে। প্রথমেই সর্বজিৎকে কিছু বলতে বলা হলো, তারপর প্রশ্ন। সর্বজিৎ শরীরটা ভালো বোধ করছে না। অম্বলটা তীব্রতর হয়েছে। মানসিক ভারসাম্যও যেন থাকছে না। অস্বাভাবিক একটা ঝিমঝিম ভাব মাথাটা দখল করে আছে। সর্বজিৎ খুব শান্ত গলায় বলল, যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার জন্য আমাকে দায়ী করা হচ্ছে। আমি কলকাতা থেকে অনেক দূরে থাকি, খবর টবর বিশেষ পাই না। অনেক দেরিতে আমি জানতে পেরেছি যে আমার পরিবারকে হেয় এবং আমাকে অপদস্থ করার জন্য কেউ কতগুলো বিচ্ছিরি ছবি এঁকেছে, এবং তা কলকাতায় দেখানোও হয়েছে। আমি সুস্পষ্টভাবে এবং দৃঢ়তার সঙ্গে জানাতে চাই, এগুলো কোনো অসৎ ও পাজি লোকের কাজ। ছবিগুলো আমার আঁকা নয়, আঁকার প্রশ্নই ওঠে না। আশা করি পুলিশ এ বিষয়ে সঠিক তদন্ত করে কালপ্রিটকে খুঁজে বের করবে। বিখ্যাত এক ইংরেজি দৈনিকের সাংবাদিক প্রশ্ন করল, আপনার আঁকা নয় সে তো বুঝলাম, কিন্তু দ্য পেইন্টার মাস্ট বি আ ক্লোজ পার্সন অফ ইউর ফ্যামিলি, সো ইউ মাস্ট নো হিম। না, আমি জানি না। একজন তরুণ সাংবাদিক বলে উঠল, বিশেষজ্ঞরা বলছেন এ ছবির স্টাইল অবিকল আপনার মতো। তা হতেই পারে, লোকটা হয়তো ভালো নকল বিষ। আপনার কি নিজের ফ্যামিলির সঙ্গে ফিউড আছে? না, থাকলেও সেটা পারিবারিক ব্যাপার। আর একজন সাংবাদিক বলল, পারিবারিক ব্যাপারকে তাহলে পাবলিক করলেন কেন? আপনারা কি আমার কথা বিশ্বাস করছেন না? ছবিগুলো আমার আঁকা নয়। আমি গত 2 বছর কলকাতায় আসিনি। তাতে কি প্রমাণ হয়? ছবিতে যে দুটি ছেলের চেহারা আপনারা দেখছেন, তাদের আমি কখনো দেখিনি। ওটা বিশ্বাসযোগ্য যুক্তি হলো না। পরে একজন বলল, আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়া আছে বলে শোনা যাচ্ছে। ঝগড়াটা পুরনো। আপনার স্ত্রীর ধারণা আপনি তাকে পাবলিকলি অপমান করার জন্যই ছবিগুলো এঁকেছেন। না, আমি এত নীচ নই। এবার হঠাৎ কর্মকর্তাদের একজন বলে উঠল, নববাবু, আপনি কিছু বলবেন? নবদাস উঠে দাঁড়ালো। সেই নবদাস যাকে একবার রেগে গিয়ে মেরেছিল সর্বজিৎ। নবর চুলে একটু পাক ধরেছে, শরীরে জমেছে একটু চর্বি, আর সব ঠিকই আছে। নবদাস অনুত্তেজিত গলায় বলল, সর্বজিৎ সরকার বলছেন যে ছবিগুলো ওর আঁকা নয়। এটা প্রমাণ করার খুব সহজ উপায় আছে। পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা যদি সাহায্য করে, তবে সমস্যার সমাধান খুব সহজে হতে পারে। আর্টিস্টকে তার পেন্টিং হ্যান্ডেল করতেই হয়।
আমার ধারণা অয়েলে আঁকা ছবির জমিতে কোনো না কোনোভাবে আর্টিস্টের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবেই। ওইসব জঘন্য ছবিতে সর্বজিৎ সরকারের ফিঙ্গারপ্রিন্ট খুঁজে দেখা হোক। সঙ্গে সঙ্গে একটা সমবেত গুঞ্জন ধ্বনি উঠল ঘরের মধ্যে। নবদাস বলল, সর্বজিৎ সরকার কি রাজি? হ্যাঁ, রাজি। তাহলে আমরা পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ করব যে তারা ছবিগুলো বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করান। নবদাস বসে পড়ল। একজন অবাঙালি সাংবাদিক ভাঙা বাংলায় বলল, I am here to congratulate you, Mr. Sarkar. I thought you have shown great courage in those paintings. But if those are substitutes, then that is another matter. সর্বজিৎ মৃদু হেসে বলল, I am not that courageous. ওকে স্যার, থ্যাংক ইউ। আরও একজন হিন্দি সাংবাদিক উঠে ভাঙা বাংলায় বলল, স্যার, আপনার কি মনে হয় নিজের ফ্যামিলির নুড আঁকা খারাপ কাজ? আমি ওসব জানি না। আর ইউ এ মোরালিস্ট? তাও বলতে পারি না। আর্টিস্টদের কি মোরাল থাকা উচিত? কেন নয়? আমরা তো মনে করি আর্টিস্টদের কোনো সংস্কার থাকবে না। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আপনি সমর্থন করেন না? হয়তো সব সংস্কার মানি না, কিন্তু কিছু ভ্যালুস তো মানতেই হয়। আর্টের ভ্যালুস কি আলাদা নয়? আমি অত কথা বলতে পারবো না। আমি তো মনে করি ইউ হ্যাভ ডান আ কারেজিয়াস থিং। ইনফ্যাক্ট আই ক্যাম হিয়ার ফ্রম দিল্লি জাস্ট টু শেক ইউর হ্যান্ডস। এবার একজন বাঙালি সাংবাদিক পিছন থেকে বলল, আপনি ভয় পেয়ে সব কিছু অস্বীকার করছেন না তো? না, ভয় কিসের? মিস্টার সিংহানিয়া কিন্তু আপনার এজেন্টের কাছ থেকেই ছবিগুলো কিনেছেন। আপনার এজেন্টও বলছে ছবিগুলো তারা আপনার কাছ থেকেই পেয়েছে। ফিঙ্গারপ্রিন্টের একটা কথা উঠেছে বটে, কিন্তু সেটা খুব নির্ভরযোগ্য অজুহাত নয়। একজন আর্টিস্ট দূরদর্শী হলে ফিঙ্গারপ্রিন্ট যাতে ছবিতে না ওঠে তার ব্যবস্থা করে রাখবে। সর্বজিৎ অসহায়ভাবে বলল, এর চেয়ে বেশি আমার আর কিছু করার নেই। আপনার স্ত্রী বা মেয়েরা প্রেস কনফারেন্সে এলেন না কেন? তারা কেন আসবে? আমরা তাদের বক্তব্য শুনতে চাই। আপনারা তাদের অ্যাপ্রোচ করে দেখতে পারেন। ওকে, আমরা মিস্টার সিংহানিয়া আর জয়শেরকে কিছু প্রশ্ন করতে চাই। রিপোর্টারদের ভিড়ের মধ্যেই মোটা সোটা ফর্সা আহ্লাদের চেহারার সিংহানিয়া বসেছিল। উঠে এলো মাইকের সামনে, হাত জোর করে বলল, আমি কোনো ভিআইপি নই, সামান্য ব্যবসায়ী। আমার কয়েকটা কারবার আছে, আর্টও একটা। গুড মার্কেট, গুড মানি, কোনো দু নম্বরই ব্যাপার নেই, ক্লিন পারচেজ। সেই বাঙালি ঠান্ডা মাথার রিপোর্টার প্রশ্ন করল, মেনি ফেসেস অফ ইভ সিরিজের ছবিগুলি আপনি কবে কিনেছেন এবং কার কাছ থেকে? এভরিবডি নোজ, 1.5 বছর আগে মিস্টার শেঠের কাছ থেকে কিনি। আপনি সর্বজিৎ সরকারের অনেক ছবি কিনেছেন কি? হ্যাঁ, মিস্টার সরকারের বাজার ভালো। আপনি তার ছবি দেখেই বলে দিতে পারবেন যে সেটা মিস্টার সরকারের আঁকা? নিশ্চয়ই পারবো। ইভ সিরিজ সম্পর্কে বলতে পারবেন? পারবো। ছবি মিস্টার সরকারের আঁকা বলেই জানি। আর আমি ছবিগুলো তার নাম করে বিক্রি করব যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে ওসব ওর আঁকা নয়। আমার আর কিছু বলার নেই। আই অ্যাম আ হার্ট পেশেন্ট, প্লিজ স্পেয়ার মি। জয় শেঠ বলল, আমরা মিস্টার সরকারকে সম্মান করি। হি ইজ নাইস টু আস। এই ছবিগুলো কিভাবে আপনাদের হাতে আসে? পিতাজি রিখিয়ায় গিয়ে নিয়ে এসেছিলেন। প্যাক করে আনা হয়েছিল কি? হ্যাঁ, পিতাজি প্যাকার নিয়ে যান। আপনি তো শুনলেন সর্বজিৎ সরকার বলছেন উনি এসব আঁকেননি। শুনলাম, বাট উই আর অ্যাট আ লস। ছবির ব্যাপারে আপনাদের সিকিউরিটি কেমন? খুব ভালো। পেইন্টিংস আর কস্টলি থিং, সো উই টেক কেয়ার। নকল ছবি ঢুকে যাওয়ার সম্ভাবনা নেই বলছেন? নো স্যার। পুলিশ কি আপনাদের গোডাউন বা স্টোর দেখেছে? হ্যাঁ স্যার। তারা কি বলছে আমরা জানতে চাই। সেই মারমুখ কর্মকর্তা উঠে বলল, পুলিশের বক্তব্য এখন নয়, তদন্ত চলছে, এখনো সব অ্যাঙ্গেল দেখা হয়নি। সাংবাদিকটি জয় শেঠকে বলল, মিস্টার শেঠ, আপনি কি বলতে চান সর্বজিৎ সরকার মিথ্যে কথা বলছেন? নো স্যার, নট দ্যাট। তাহলে কি বলতে চান স্পষ্ট করে বলুন। আমরা মিস্টার সরকার এবং আরও অনেকের পেইন্টিংস কিনি। উই হ্যাভ আদার এজেন্টস, সো দেয়ার মে বি আ মিক্স আপ অ্যান্ড মে বি আ সাবস্টিটিউশন মেড বাই সামওয়ান। সেটা কি করে সম্ভব? জয় শেঠ মাথা চুলকে বলল, এরকম হতে পারে কেউ এইসব ছবি এঁকে আমাদের স্টোরে ঢুকিয়ে দিয়েছিল। তাহলে তো বলতে হবে আপনাদের স্টোর ফুল প্রুফ নয়। ফুল প্রুফ নয় সে কথা ঠিক। এই ঘটনার পর আমরা আরও সাবধান হয়েছি।
আপনারা কি সর্বজিৎ সরকারের ফ্যামিলি মেম্বারদের চেনেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা যখন দেখলেন ছবিগুলো ওর ফ্যামিলি মেম্বারদের নিয়ে আঁকা, তখন আপনারা সেটা ওকে বা ওর পরিবারকে জিজ্ঞেস করলেন না কেন? আমরা তো ভেবেছি যে মিস্টার সরকারেরই আঁকা। উই ডোন্ট আস্ক এনি আর্টিস্ট অ্যাবাউট দেয়ার পেন্টিংস। মিস্টার সরকারের যেসব ছবি আপনারা কেনেন তার হিসেব আপনাদের নিশ্চয়ই আছে। শিওর। গত 2 বছরে আপনারা সর্বজিতের কটা ছবি কিনেছেন? 13টা। তার মধ্যে 10টা ইফ সিরিজ। হ্যাঁ। 13টাই বিক্রি হয়ে গেছে? না, 3টে আছে। এবার মিস্টার সরকারকে প্রশ্ন করব, আপনার হিসেবও কি তাই বলে? 1.5 বছরে শেঠদের আপনি 13টা ছবি দিয়েছেন? হ্যাঁ। আপনার কথায় 13টার মধ্যে 10টা ছবি নিশ্চয়ই ইভ সিরিজ নয়? না। তাহলে আপনার হিসেব অনুযায়ী আপনার 10টা ছবি মিসিং। তাই তো দাঁড়াচ্ছে। সেই 10টা ছবি কি নিয়ে আঁকা মিস্টার সরকার? প্রকৃতি, ল্যান্ডস্কেপ, গাছপালা, দেহাতি মানুষ, এইসব। স্পেসিফিক বলতে পারবেন না? তাও পারবো, আমার নোট করা থাকে। শেঠরা কতদিন পর পর আপনার ছবি আনতে যায়? বছরে 1বার বা 2বার। বছরে আপনি কটা ছবি আঁকেন? 10-12টা তো বটেই, বেশিও আঁকি। সেটা কি খুব বেশি? না, কারণ ওখানে আমার অখণ্ড অবসর, কাজে একটু বেশি আঁকতে পারি। আপনি কি শুধু তেল রঙে আঁকেন? তেল বা অ্যাক্রিলিক? ছবি আঁকার আগে স্কেচ বা আউটলাইন করে নেন? সব সময় না। আপনি কখনো অর্ডারি ছবি আঁকেন? ধরুন কারো পোর্ট্রেট আঁকার অফার পেলে, ফি যদি ভালো হয়। আঁকি, তবে রিখিয়ায় যাওয়ার পর আর হয় না। অফার পাননি? পেয়েছি, কিন্তু রিফিউজ করেছি। আপনি এই স্ক্যান্ডালটা নিয়ে আর কিছু বলবেন? না। সভা ভেঙে গেল। বেরিয়ে এসে যখন গাড়িতে উঠে বসলো সর্বজিৎ, তখন কোথা থেকে এসে তার পাশে বসে পড়ল সবর। জয় গেল সামনে, ড্রাইভারের পাশে। সবর, কেমন হলো আজকের কনফারেন্স? সো উত্তেজিত হননি বলে ধন্যবাদ। তোমাকে একটা কথা জানানো হয়নি। টেলিফোনে কে যেন মাঝে মাঝে আমাকে গালাগাল করছে। তাই? তবে এরকম তো এখন হতেই পারে। ইরা আজ ফোন করেছিল। কি কথা হলো? আমি বললাম যা বলার, বিশ্বাস করলো না। না করারই কথা। সবর, আমার মনে হয় কলকাতায় থাকার কোনো মানে হয় না। এখানে এসে আমি টায়ার্ড আর অসুস্থ ফিল করছি। কাল যদি ফিরে যাই কেমন হয়? আপনার আর কয়েকটা দিন থাকার দরকার। কেন বলো তো? ফর সাম রেফারেন্সেস অ্যান্ড সাম হেল্প। তাতে কিছু হবে? দেখাই যাক না। আর একটা কথা, বিল্টু আমার ছেলে নয়, এ কথাটা তোমাকে বলেছিলাম। তুমি সেটা কেন যে ইরাকে বললে? কথাটা পাশ কাটিয়ে সবর বলল, কাল ছবিগুলো দেখতে যেতে হবে।